আমার কেন যেন মনে হয় আধিপত্যবাদীরা কোনোভাবেই চায় না বাংলাদেশে ইসলামী ব্যাংকিং থাকুক। আমরা দেখেছি ইসলামী ব্যাংক নিয়ে বিগত সময়ে কত ধরনের নোংরামি করা হয়েছে। বিভিন্ন ধরনের মিথ্যা মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে কিভাবে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা ব্যাংককে নামাতে নামাতে একদম দেউলিয়া পর্যায়ে নামিয়ে ছেড়েছে। এমনকি শুধু ইসলামী ব্যাংকই না, আমরা দেখেছি আরও ইসলামী ধারায় পরিচালিত শরিয়ার রুলস ফলো করে পরিচালিত আরও অনেকগুলো ব্যাংকেই কিন্তু একে একে শেষ করে দেওয়া হচ্ছে। অথচ একসময় বাংলাদেশ ইসলামী ব্যাংক তো এতটা জনপ্রিয় হয়েছিল, শুধু বাংলাদেশ না, পৃথিবীর বহু দেশে ইনভাইট করে করে তাদের দায়িত্বশীলদেরকে, পরিচালকদেরকে নিয়ে গিয়ে সেখানে কর্মশালার ব্যবস্থা করা হতো, ট্রেনিংয়ের ব্যবস্থা করা হতো। গোটা দুনিয়া বিভিন্ন রাষ্ট্র এখান থেকে তারা উজ্জীবিত হতো এবং তারা বিভিন্ন শিক্ষা গ্রহণ করত। অথচ এখন ইসলামী ব্যাংক কোন পর্যায়ে এসে উপনীত হয়েছে। এমনকি সরকার পরিবর্তনের পর অনেকে ভেবেছিল এই ব্যাংকটা আবার মনে হয় ঘুরে দাঁড়াবে এবং মানুষ নতুন স্বপ্নে বুক বাঁধতে শুরু করেছিল। কারণ একজন দুজন না, এই দেশের কি বিপুল পরিমাণ মানুষ ইসলামী ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত ছিল। এমনকি শুধু জামাত শিবির যারা করে তারাই না, বরঞ্চ দল মতের ঊর্ধ্বে উঠে সকল ধারার মানুষ এখানে ব্যাপকভাবে সম্পৃক্ত হয়েছিল, বিশেষ করে প্রবাসীরা। রেমিটেন্সের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে অন্য অনেক 10টা-20টা ব্যাংক মিলে যা করতে পারে না, এক ইসলামী ব্যাংক কিন্তু তা করে দেখিয়েছিল। কিন্তু এই সরকার এসেও আবারও সেই পুরনো মালিকদের কাছে ইসলামী ব্যাংক ফিরিয়ে দিতে চাচ্ছে। অর্থাৎ জেএস আলম যারা রক্ষক না বরং ভক্ষক হয়েছিল এবং যারা এই ব্যাংকটাকে তিলে তিলে শেষ করে দিয়েছিল, তাদের হাতে আবার নতুন করে তুলে দিতে চাচ্ছে। যদিও এটাকে নিয়ে তাদের এই সরকারের সমালোচনা করা কতটুকু যৌক্তিক হবে আমি জানি না। কারণ হলো এখানে একটা বাস্তবতা লুকায়িত আছে, যে যার নুন খায় সে তার গুণ গায়। এই সরকার ক্ষমতায় আসার পেছনে সালমের কি অবদান আছে এটা আমি নাই বলি, যথাসময়ে সব কিছু দলিল প্রমাণ সহকারে জাতির সামনে উঠে আসবে। আমি যদি চট্টগ্রাম বিভাগের একটা আসনের কথা বলি, জেলার নাম নাইবা বলি, বিভাগের একটা আসনের কথা যদি বলি, যেখান থেকে যিনি এমপি হয়েছেন বর্তমানে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার একার আসনেই এস আলমের পক্ষ থেকে কত কোটি টাকা সেখানে গিয়েছিল, এগুলো তো টুকটাক খবর আমরা রাখি, একসময় গোটা জাতীয় জানবে ইনশাআল্লাহ। তো এখন টাকা পয়সা দিয়ে, এমনকি তাকে তো এত দেওয়া দিয়েছে, তার আসনে এত লাগে নাই, লাগার কথাও না, এত মাত্রাতিরিক্ত। আশপাশের আসনে তিনি 2 হাত খুলে বিলি করেছেন এবং সেই টাকার জোয়ারে কয়েকটা আসনে দেখা যায় তুমুল জনপ্রিয় অন্য কেউ হওয়ার পরেও তারা ক্ষমতায় চলে এসেছে। তো এই যে টাকার খেলা চলে যেখানে, সেখানে আদর্শ তো মাঠে মারা যাবে, এটা স্বাভাবিকই বটে। এই ইসলামী ব্যাংক নিয়ে সরকার যা করছে এতে তার জনপ্রিয়তা কমছে না? অবশ্যই কমছে। কিন্তু তার এই জনপ্রিয়তার ধার ধারছে না কেন? কারণ তাদের নাটাই তো অন্য কারো হাতে। তো আকাশে ঘুড়ি যতই উপরে উঠুক না কেন, নাটাই যেহেতু অন্য কারো হাতে থাকে, সকলেই ভয় পায় নিচ থেকে টান লাগলে তাকে তো আবারও নেমে আসতে হবে। এই দেশে অনেক ব্যবসায়ী এমন যারা সরাসরি ক্ষমতার অংশ হয় না বা নিজেরা এমপি মন্ত্রী হয় না, কিন্তু এমপি মন্ত্রীদেরকে চালায় তারা ওই ইহুদিদের মতো। ইহুদিরা দুনিয়ায় কয়টা রাষ্ট্রের দায়িত্বে আছে, কিন্তু বর্তমান দুনিয়ায় এই আধুনিক বিশ্ব ব্যবস্থা তারাই তো পরিচালনা করছে। কি নাই তাদের হাতে? আধুনিক যুগের একদম মিডিয়া থেকে শুরু করে ব্যাংকিং খাত থেকে শুরু করে কি নাই ইহুদিদের হাতে? অথচ সংখ্যায় তারা কয়জন মাত্র। তাহলে বাংলাদেশে আমরা দেখেছি সরকার চেঞ্জ হয়, কিন্তু ব্যবসায়ীরা টাকা দিয়ে প্রত্যেকটা সরকারকে তাদের নিজেদের ফেভারে রাখে। তো এই যে এস আলমের স্বার্থ রক্ষা করার জন্য এই সরকার যা করছে, আমি মনে করি এটা বুমেরাং হয়ে দাঁড়াবে। তাদের শিক্ষা নেওয়া দরকার ইতিহাস থেকে। আমাদের যত জনপ্রিয় সরকারই হোক না কেন, যে এই দেশের যে কোনো সরকার ফল করতে কয়দিন সময় লাগে? এই সরকারও 5 বছর টিকবে বলে এখন তো ইতিমধ্যে সন্দেহ তৈরি হয়ে গিয়েছে, আসলে টিকবে কিনা। এত অযোগ্যতা, অদূরদর্শিতা নিয়ে মানুষ চলবে কিভাবে? আপনি আজকে ইসলামী ব্যাংক নিয়ে এত নোংরামি করছেন। প্রবাসীরা যাদের রেমিটেন্সের বড় একটা অংশ ঢুকতো এই ইসলামী ব্যাংক দিয়ে, আজকে যদি সমস্ত প্রবাসীরা বা ম্যাক্সিমাম প্রবাসীরা সিদ্ধান্ত নেয় আমরা আর এই দেশে রেমিটেন্স পাঠাবো না, হ্যাঁ, এখন বলবেন না পাঠিয়ে যাবে কোথায়? তার ফ্যামিলি খাবে না, থাকবে না? আমরা দেখেছি যে মানুষ চাইলে বিভিন্ন 2 নাম্বারি করেও টাকা পয়সা পাঠাতে পারে, কিন্তু 2 নাম্বারি করে না কেন? করে না এ কারণে যে আমার টাকার দ্বারা শুধু আমার ফ্যামিলি লাভবান না হোক, বরঞ্চ রাষ্ট্র লাভবান হোক, দেশ লাভবান হোক, সরকার লাভবান হোক। তো দেশপ্রেম থেকেই তারা মূলত ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে টাকাগুলো পাঠিয়ে থাকে। তো এখন তারা যদি আজকে এটা পাঠানো বন্ধ করে দেয় অথবা অন্য কোনো অবৈধ পথে পা বাড়ায়, তাহলে কী অবস্থা
হবে। এই বাংলাদেশের সরকার যতই বাজেট ঘোষণা করুক, যত যাই কিছুই করুক, কিন্তু রেমিটেন্স যদি বন্ধ হয়, আগামী 1 মাসের মধ্যেই তো সরকারের কোমর ভেঙে যাবে। আরও কত মাধ্যম আছে। আমি তো মনে করি বিরোধী দল, বর্তমান বিরোধী দলও সরকারের উপর বড় অনুগ্রহশীল। তারাই কেমন যেন সরকারকে কোলে নিয়ে নিয়ে টিকিয়ে রেখেছে। না হলে বিরোধী দল যদি আজকে চায় সরকারকে, সরকার ইতিমধ্যে এতটা অজনপ্রিয় হয়ে আছে, আজকে একটা এই সরকারের বিরুদ্ধে রেভলিউশন করে নতুন কোনো গণ আন্দোলন গড়ে তুলে, গণ বিপ্লব গড়ে তুলে এই সরকারের পতন ঘটাবে, এটা করা তাদের জন্য জাস্ট অন্টুর ব্যাপার। কিন্তু তারা হয়তো করছে না এই কারণে যে এখন এটা করলে সবচাইতে বেশি লাভবান হবে বিগত ফ্যাসিস্টরা, এবং তারা হয়তো নতুন করে মাথাচাড়া দেবে এবং এই দেশে এটা হয়তো স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তো দেশপ্রেম থেকে, জাতির প্রতি প্রেম থেকে তারা নম্রতা অবলম্বন করছে, যেটাকে কেউ কেউ দুর্বলতা হিসাবে বিবেচনা করছে। কিন্তু কয়দিন এভাবে? দেয়ালে তো এক পর্যায়ে পিঠ ঠেকে যায়। ইসলামী ব্যাংকে আজকে যা করা হচ্ছে, এর দ্বারা শুধু তারা ভাবছে জামাতকে দমিয়ে দিবে, শিবিরকে দমিয়ে দিবে। আরে ভাই, বিগত সময়েও তো ইসলামী ব্যাংক নিয়ে এত নোংরামি করা হলো, কই জামাত তো দমে যায় নাই, শিবির তো দমে যায় নাই, বরঞ্চ 18 আসন থেকে এখন প্রায় 68 আসনে তারা উপনীত হয়েছে, এবং জোটসহ হিসাব করলে তো 80-র কাছাকাছি আসনে তারা পৌঁছে গিয়েছে। এবং ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে হয়তো সংখ্যাটা 100-র উপরেই থাকতো। তো যার কারণে এত কিছু করেও আপনি যদি ভাবেন কোনো একটা আদর্শিক দলকে দমিয়ে দিবেন, পারবেন না। এই দল জেলে গেলেও দমে না, না খেয়ে থাকলেও দমে না, তাদের প্রধান নেতারা ফাঁসির কাষ্ঠে ঝুলে গেলেও তারা দমে না। আদর্শকে কখনো দমানো যায় না, মারা যায় না। সুতরাং এগুলো ভেবে কোনো লাভ নেই যে আপনারা কোনো দলকে দমিয়ে দিবেন, বরঞ্চ অন্যদেরকে যত দমাতে চাইবেন নিজেরাই ধীরে ধীরে তত দমে যাবেন। সুতরাং সময় থাকতে সাবধান হন। ইসলামী ব্যাংকের সাথে একজন দুজন নেই, দেশের কোটি কোটি মানুষের স্বার্থ জড়িত আছে। এই ব্যাংকটা আজকে যেই পর্যায়ে উপনীত, এর দ্বারা এই দেশের গোটা ব্যাংকিং ব্যবস্থা, গোটা অর্থ ব্যবস্থায় হুমকির মুখে পড়বে, এবং দিন শেষে এই বিএনপিকে এটা সাফার করতে হবে। সময় থাকতে বুঝলে আলহামদুলিল্লাহ, না হলে এক সময় আফসোস করে আর কি বা লাভ হবে। আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের সুবুদ্ধি জাগ্রত করুন এবং সময় থাকতেই যথাযথ পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। না হলে এই চাটুকারেরা আপনাদের যতই চাটতে থাকুক, দিন ফুরিয়ে গেলে পাশে কাউকেই পাবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমিন।